আ বেন্ডিং মোমেন্ট আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি। এই গল্পের শুরু হয়েছিল প্রায় 14 বিলিয়ন বছর আগে। আমাদের এই মহাবিশ্বের সব পদার্থ, সবটুকু শক্তি এবং সবটুকু জায়গা মিলেমিশে একটি ছোট্ট বিন্দুর মাঝে একাকার হয়েছিল। এই বিন্দুটির আয়তন ছিল একটি ফুল স্টপের ১ ট্রিলিয়ন ভাগের ১ ভাগের চেয়েও কম। আচ্ছা ভাই, জি, এটা কি আপনি আবৃত্তি করতে এসছেন? জি না, প্রশ্ন করতে যাচ্ছি এখান থেকে। আচ্ছা বলেন। আচ্ছা, এটাই হচ্ছে সেই বিগ ব্যাং মানে মহাবিস্ফোরণ আরকি। তো এই বিগ আচ্ছা। ব্যাং এর পরে পৃথিবী আস্তে, আস্তে ওই সময়টা অনেক উত্তপ্ত ছিল। উত্তপ্ত হওয়ার পর আস্তে, আস্তে শীতল হওয়া শুরু করল। প্রশ্নটা যদি জি, জি। করতেন। শীতল হওয়ার পরে তারপরে ওখান থেকে আস্তে, আস্তে কি গাছপালা এগুলো সৃষ্টি হলো। আচ্ছা ওই সময় যে অনেক ওইখান টেম্পারেচার থেকে গাছপালা হয়? ওই উত্তপ্ত ছিল এরপরে গাছপালা না হয়ে গেল? আস্তে, আস্তে যখন ঠান্ডা হতে শুরু করলো আরকি। ঠান্ডা হওয়ার পরে মানে একসময় বিগ ব্যাং বিগ ব্যাং এর সময় যে উত্তাপটা ছিল সেই উত্তাপটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গাছপালা হলো। কোথায় হলো গাছপালা? ঠান্ডা হয়ে একসময় তো সবগুলো মানে যে পৃথিবীর অস্তিত্ব বা সবকিছু সৃষ্টি হলো। হইতে, হইতে একসময় তো গাছপালা সেই সময় হয়েছে তো নাকি? পৃথিবী বলেই কিছু ছিল না। সেই না সময় তো বিগ ব্যাং এর সময় তো পৃথিবী নামক কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। পৃথিবী নামক গ্রহের তখন অস্তিত্ব এসছে আরো ৯ বিলিয়ন বছর পরে। জি, জি সেটাই বলছি যে ঠান্ডা হতে, হতে একসময় আগে তো উত্তপ্ত ছিল। হ্যাঁ, আগে উত্তাপটা অনেক বেশি ছিল। হ্যাঁ, এটা ঠিক আছে। বলেন হ্যাঁ, এরপর? জি, জি সেটাই বলছি। তারপরে ঠান্ডা এভাবে অনেক বছর পর, পর আরকি অনেক আপনি যেটা বলছেন এটা অনুমানিক বা কাল্পনিক আরকি। বা একটা ধারণা করা না, আরকি। এগুলা কাল্পনিক না। এগুলো কোনটাই কাল্পনিক না। এগুলা একটা তথ্য প্রমাণ ধারণা। আছে। না, এগুলাতে কোনো ধারণাও না। এগুলা এমন না যে একজন লোক গাঞ্জা খাইতে বইসা ধারণা করছে। বা টঙের দোকানে বইসা, বইসা ধারণা করছে। এগুলা ভাই এগুলো ধারণাও অনেক না, কল্পনাও না। এগুলো অনেক থিসিস করে তারপরে আসলে এক্সাক্ট কত বছর এটা তো বলা কি সম্ভব? এক্সাক্ট কত বছর সেটা বলা সম্ভব না হলেও আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে আ ১৪ বিলিয়ন বছর আগে মহাবিশ্বের উৎপত্তি প্রায় ঘটেছে ১৪.৫ এমনই আছে হয়তো। ১৩.৭ বিলিয়ন বছর আগে। ১৪.৫ না, ১৩.৭ বিলিয়ন বছর আগে মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে এবং ৪.৫ বিলিয়ন বছর আগে পৃথিবী নামক গ্রহটার উৎপত্তি ঘটেছে। আমাদের কাছে এই এভিডেন্স আছে। হ্যাঁ? এগুলা কাল্পনিক না বা গাঞ্জা খাইতে বইসা কোন না একটা হেরা কাল্পনিক পর্বতের সেটা গুহায় আমি বইসা, বলছি না। হেরা পর্বতের গুহায় বইসা কেউ একজন গাঞ্জা ফুঁকতে, ফুঁকতে এগুলা বলে নাই ভাই। হ্যাঁ? এগুলা কাল্পনিক তো আমিও বলছি না ভাই। আপনি কাল্পনিক বলছি না। কাল্পনিক এটা একটু আগে বলেছেন। একটু আগে শব্দটা আপনি কাল্পনিক বলেছেন। বলতে বলছি যে এটা যে ফিক্সড করে যে কত বছর এইটার ভিতরে অনেক তার মতবাদ মানে তো থাকতে এটা পারে। কাল্পনিক না। কাল্পনিক শব্দটার মানে হচ্ছে কাল্পনিক মানে কাল্পনিক এবং আনুমানিক এই শব্দটার ২ টার ভিতরে পার্থক্য কি বোঝেন? কাল্পনিক মানে কোনটাকে যেটা ধরে নিয়ে আর কোনটাকে আরকি কাল্পনিক কল্পনা। বলে আর কোনটাকে আনুমানিক বলে সেটা বোঝেন? জি, আনুমানিক মানে কাছাকাছি হয়তো হতে পারে এমন হ্যাঁ, একটা আর অনুমান কাল্পনিক ধারণা কাকে করা। বলে? কাল্পনিক কাকে বলে? কাল্পনিক মানে যেটা কল্পনার ভিতরে আসলে অঙ্কন করা এই জাতীয় আরকি। কল্পনার ভিতরে যেটার কোনো বাস্তব কোনো প্রমাণ নেই সেটাকে কাল্পনিক বলে। জি, জি। আমার তাহলে একটু আপনি তো শব্দ বলেছেন চয়নে ভুল গিয়েছে। তাহলে তো জি, জি। আপনি বলেছেন কাল্পনিক এবং আপনি আরো বলেছেন দুঃখিত, ধারণা। দুঃখিত। সরি। আমারই আসলে শব্দ চয়নে ভুল হয়েছে হয়তো। এই ধরনের শব্দ বিজ্ঞানের কোনো ক্ষেত্রে এই ধরনের শব্দ অন্ততপক্ষে বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করবেন না। কারণ জি, এই জি। জিনিসগুলা শব্দ বের চয়নে করতে একেকজন বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। হ্যাঁ? শত, জি, শত সেটা তো বছর ধরে বিজ্ঞানীরা একটু করে এই জিনিসগুলা বের করেছে। যদি অবশ্যই। তাদেরকে আপনি ক্রেডিটটা দিতে না পারেন অন্তত তাদেরকে অসম্মান করবেন না। হ্যাঁ, বলেন। জি। তো যাই হোক এই অবস্থায় ছিল। তারপরে আস্তে, আস্তে পৃথিবী বা অন্য গ্রহ, এবার উপগ্রহ আপনার এগুলো তো প্রশ্নটা বলেন। এবার আপনার এগুলা না বলে এবার প্রশ্নটা বলেন। জি, জি। তাহলে মানুষ কিভাবে সৃষ্টি হলো ওই জায়গায়? অত টেম্পারেচার ছিল। এই মানুষ টেম্পারেচারে তো ব্যাকটেরিয়া মা মানুষ তো আগে সৃষ্টি হয় নাই। মানুষ সৃষ্টি হয়েছে পৃথিবী যখন অনেক ঠান্ডা হয়ে গেছে, তখন প্রাণীর সৃষ্টি হয়েছে। সেই প্রাণী বিবর্তনের মাধ্যমে মানুষের উৎপত্তি ঘটেছে। মানুষ সৃষ্টি বিবর্তনটা হয় নাই। কেমন ভাবে হয়েছে এটা একটু মানুষ বোঝাবেন কখনো আমাকে? কোনো মানুষ কখনো কোনো সৃষ্টিও হয় নাই। কোনো কিছুই কখনো কোনো সৃষ্টি হয় নাই। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি একটু বলেন তো ভাই? সৃষ্টি বলতে তৈরি কোন কিছু। তাহলে আমি যদি মনে করেন একটা কাঠ কেটে সেটা দিয়ে চেয়ার বানাই, চেয়ারটা কি আমি সৃষ্টি করলাম? নাকি তৈরি করলাম? এটা তৈরি করাই হলো। তাহলে আপনি যে বললেন সৃষ্টি করা মানেই তৈরি করা। তাহলে তো আপনি সৃষ্টি বলছেন না কেন? আমি যে কাঠ কেটে একটা চেয়ার বানালাম বা একটা টেবিল বানালাম, সেটাকে আপনি সৃষ্টি না বলে এখন বলছেন কেন যে তৈরি? আপনি না একটু আগে বললেন যে ২ টা একই। তার মানে সৃষ্টি মানে যেটা হয়েছিল সেটা বোঝাতে চাচ্ছেন আপনি। যেটা হয়েছিল সেটা তো আমি বুঝাই নাই। আমি তো কিছু বলি নাই এখনো। আপনি কিভাবে আচ্ছা আপনি বুঝলেন যে বোঝান আমি কি তাহলে আমাকে বোঝাচ্ছি? একটু।
আপনি কিভাবে বুঝলেন যে আমি কি বোঝাচ্ছি? আপনি তো এখনো আমাকে জিজ্ঞেস করেন নাই বা আমি তো এখনো বলিও নাই। তাহলে আপনি কিভাবে আচ্ছা, বুঝলেন? আচ্ছা আপনাকে বলুন আমি তো আপনি জিজ্ঞেস আমাকে করেছি যে, এই যে আপনি যে বললেন সৃষ্টি আর তৈরি একই। তাহলে আমি তো ভাই একটা কাঠ কেটে একটা চেয়ার বানাইছি। সেটা তো আমি তো তাহলে সৃষ্টিকর্তা, তাই না? চেয়ারটার সৃষ্টিকর্তা হলাম নাকি? কি বলেন? জি, জি, এটা কি আপনি মানে মানছেন যে আমি তৈরি একজন সৃষ্টিকর্তা? নাকি আমি একজন সৃষ্টিকর্তা বলতে মেকার? নাকি আমি একজন তৈরি মেকার বা একজন কারিগর? তৈরিকারক। হ্যাঁ, তৈরিকারক। তাহলে সৃষ্টিকর্তা কেন না বলে তৈরিকারক বলছেন? আচ্ছা আপনি তাহলে একটু বুঝিয়ে তাহলে বলবেন? নিশ্চয়ই আপনিও জানেন, নিশ্চয়ই আপনিও জানেন, আপনার মাথায়ও এটা আছে যে সৃষ্টি এবং তৈরি করা এই ২ টা ভিন্ন জিনিস। নাহলে তো আপনি বলতেন, "হ্যাঁ ভাই ঠিকই আছে। সৃষ্টি করাও যা, তৈরি করাও তা আপনি সৃষ্টিকর্তা। চেয়ারের সৃষ্টিকর্তা আপনি।" এটা তো আপনি তখনই বলে দিতেন আমাকে। কিন্তু আপনি যখন যেহেতু এখন ইতস্তত করতেছেন, এখন আবার দেখতেছেন যে না এটা তো আসলে হয় না। এটা তো মিলতেছে না। আপনার মাথাতেই এটা আসতেছে যে এটা মিলতেছে না। হ্যাঁ? হিসাবে কোনো গন্ডগোল হইছে। হ্যাঁ? আপনি ১ম এ বলছেন সৃষ্টি মানেই তৈরি। কিন্তু এখন দেখতেছেন যে এটা আর মিলে না। এখন কি যেন কিরকম যেন খচখচানি লাগতেছে। তার মানে আপনি নিজেও বুঝতেছেন সৃষ্টি এবং তৈরি ভিন্ন শব্দ এবং এই ২ টার অর্থও ভিন্ন। নাকি ভাই? জি, আচ্ছা তাহলে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আগে আমাদের জানা দরকার নাকি? অবশ্যই, obviously। তাহলে আমি আপনাকে একটা সৃষ্টি শব্দটার সংজ্ঞা বলছি। দেখেন আপনি কোন কিছু এড করবেন কিনা বা কোন কিছু অ সংশোধন করবেন কিনা। আমি যেটা জানি যে সৃষ্টি শব্দটার সংজ্ঞা হচ্ছে প্রকৃতি থেকে কোন উপাদান সংগ্রহ না করে কোন কিছু অনস্তিত্বে ছিল, সেই অনস্তিত্বশীল অবস্থা থেকে যদি কোন জিনিসকে অস্তিত্বে আনা হয়, আবারও বলছি, প্রকৃতি থেকে কোন উপাদান সংগ্রহ না করে কোন অনস্তিত্বশীল বস্তুকে বা কিছুকে যদি অস্তিত্বে আনা হয়, তাহলে সেই জিনিসটাকে সৃষ্টি বলে। এই সংজ্ঞাটার সাথে কি আপনি একমত নাকি একমত না? জি, একমত। এইটার সাথে একমত হওয়ার কারণ হচ্ছে আমরা প্রকৃতিতে যে জিনিসগুলা পাই মনে করেন একটা আ লোহা পেলাম। লোহা পেয়ে আমি সেই লোহাটাকে দিয়ে একটা তরবারি বানালাম। এটা আমি বলব যে আমরা সবসময় বলি যে এটা হচ্ছে আমরা তৈরি করেছি। এই তরবারিটা আমি তৈরি করেছি নাকি ভাই? অবশ্যই। আমরা কখনো বলি না যে এই তরবারিটার সৃষ্টিকর্তা আমি। এটা কখনো বলি না আমরা। এটা আমাদের ভাষাগত আ ভাষা দিয়েই আমরা বুঝি যে এটা আসলে সৃষ্টি না। এটা আসলে তৈরি। এটা তৈরি। একটা ডিফারেন্ট ওয়ার্ড। এটার মিনিং জি, টাও জি। ডিফারেন্ট নাকি? অবশ্যই ডিফারেন্ট। বা আমি যদি ৫ মানে আমি যদি লেবু, চিনি আর ঠান্ডা পানি ৩ টা মিলা ঘুঁটা দেই, শরবত বানায় ফেললাম। এই সমতত্ব শরবতটা আমি মিশ্রণ সৃষ্টি করি নাই। শরবতটা আমি তৈরি করেছি নাকি? তৈরি করেছি। হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে আমি প্রকৃতি থেকেই উপাদানগুলা সংগ্রহ করেছি। আমি কোনো বস্তুই নিজে থেকে আনি নাই। মানে ওই বস্তুগুলো আগে থেকেই প্রকৃতিতে ছিল, সেগুলার আমি রূপান্তর ঘটাইছি মাত্র বা কিছু পরিবর্তন করছি মাত্র বা কিছু মিক্স করছি মাত্র। আমি হচ্ছি সেই মানুষটা যে হচ্ছে রূপান্তরিত করছি, তৈরি করছি বা কিছুর সাথে কিছু মিক্স করছি। এরপরে সেই জিনিসটা তৈরি হইছে। এটাকে সৃষ্টি বলে না, তাই না? এটাকে তৈরি বলা হয়। এটাকে তৈরি বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। এখন আপনি যে বলছেন যে মানুষ তাহলে কিভাবে সৃষ্টি হলো? তাহলে এই সৃষ্টি শব্দটার সাথে তো মানুষ যাচ্ছে না। কারণ আমি কখনো কোন মানুষকে সৃষ্টি হতে দেখি নাই। আমি সবসময় মানুষকে জন্ম হতে দেখছি। জন্ম হতে কিভাবে দেখছি? একটা সেক্সুয়াল একটা পুরুষ একটা নারীর সাথে যৌন সঙ্গম করে। পুরুষের যে মানে ইয়াটা থাকে সেই অন্ডকোষ থাকে, অন্ডকোষ থেকে একটা জিনিস বের হয়। সেটা নারীর ওই গর্ভাশয়ের ভিতরে ঢোকে। একটা ছোট ছোট শুক্রাণু বলে এটাকে। এটা ঢোকে। ঢোকার পরে ওইটা ডিম্বাশয়ের ভিতর ঢোকে। স্পার্ম। স্পার্ম বলে হ্যাঁ। তারপরে একটা ঢুকতে পারে। একটা ঢুকে তারপরে সেখানে একটা ঢুকে মাথা কেটে লেজ কেটে পড়ে যায়। হ্যাঁ। তারপরে ওই যে জিনিসটা আসল জিনিসটা ভিতরে ঢুকায় দেয়। ওইটা হ্যাঁ, হেড, আস্তে ডেভেলপ করতে থাকে। কোষ বিভাজন হয়। আমরা ছোটবেলা স্কুলের বইতে কোষ বিভাজন পড়ছি যে ১ টা কোষ মাইটোসিস, থেকে ২ টা মিওসিস, কোষ। হ্যাঁ। আ মাইটোসিস, মিওসিস। অনেক কিছু অনেকের মাইটোসিস হয়, অনেকের মিওসিস হয়। হ্যাঁ, এইভাবে কোষ বিভাজনের মাধ্যমে ওইটা আস্তে ডেভেলপ করে। এই ডেভেলপটা করে কিভাবে? মাটা যখন খাবার খায় সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে শরীর। সেই পুষ্টিগুলা ওইখানে ট্রান্সফার হতে থাকে অমরা এবং তৈরি হয় আরকি। সেই পুষ্টি থেকে সেই কোষগুলো আস্তে বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পেতে একটা সময় একটা মানব শিশুতে পরিণত হয়। মানে হয়তো অনেকের ৮ মাস সময় লাগে, অনেকের ৯ মাস সময় লাগে, এরপর বের হয়ে যায়। এইভাবে এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা প্রকৃতির সাথে সম্পর্কিত। এখানে কোনো উপাদানই প্রকৃতির বাইরে থেকে আসে নাই। মানে প্রকৃতিরই কিছু উপাদান শুক্রাণু, ডিম্বাণু এগুলা মিলিত হয়ে রূপান্তর ঘটেছে এক ধরনের পরিবর্তন ঘটার মাধ্যমে আমরা
জন্ম নেই। এইখানে কোনো কিছুই সৃষ্টি হয়েছে বলে আমি তো দেখতেছি না অন্তত। আপনি তাহলে বলেন যে আপনি যে বললেন মানুষ সৃষ্টি হয়েছে, এইটা আপনি কোথায় পাইছেন যে মানুষ সৃষ্টি হইছে? বা এরকম একটা প্রমাণ দেন যে কোনো একজন মানুষ সৃষ্টি হইছে। এইটার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? আচ্ছা, এইভাবে তো আমি বা আমরা বা আপনি যেই বলেন যে আমরা দেখে আসছি যে এইভাবে সেক্সুয়াল ক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি হয়েছি আরকি। তাই তো নাকি? হ্যাঁ, কিন্তু আমি আপনাকে ১ম জিজ্ঞেস করেছি যে আপনি তো শব্দ চয়নের মধ্যে বলছিলেন যে মানুষ তাহলে সৃষ্টি হইল কবে বা কেমনে এগুলা জিজ্ঞেস করছিলেন। তো আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে মানুষ যে সৃষ্টি হইছে এটা আপনি কোথায় পাইছেন? এরকম তো আমি কখনো শুনি নাই বা জানি না। এরকম আমি দেখি নাই কোনদিন। আমি ভাই জন্ম হইছি, আমার বাচ্চাটাও জন্ম হইছে। আমি জানি আমার আশেপাশে যারা আছে, সমস্ত মানুষ জন্ম হইছে। এমনকি কুত্তা বিলাই পর্যন্ত জন্ম হইছে। কাউকে এখন পর্যন্ত আমি সৃষ্টি হইতে দেখি নাই। সৃষ্টি কি? সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু আগে আমি দিয়ে আসছি। যেটা হচ্ছে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে অনস্তিত্বশীল অবস্থা থেকে কোনো কিছু যদি অস্তিত্বশীল হয়, তাকে সৃষ্টি বলে। এই সংজ্ঞার ভিতরে কোন কিছুই আমি আশেপাশের কোন কিছুই দেখতেছি না। কোন মানুষকে তো মানে অবশ্যই না দেখতেছি না এরকম। কোন মানুষ যে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে হুট করে একদিন একটা মানুষ হয়ে গেল, এরকম ভাই জিন্দেগিতে বাপের জন্মে দেখি নাই ভাই। হ্যাঁ? আপনি আমি যেহেতু বলছেন সেহেতু আপনি এসে দেখছেন ২-৪ টা। আপনি দেখান তো আমার একটু। আচ্ছা, এটা একটা বইয়ের নাম ছিল বুঝলেন? আমি বলছি আপনার 'দি অরিজিন অফ ম্যান'। অরিজিন মানে তো সৃষ্টি না ভাই। অরিজিন মানে হচ্ছে গিয়ে না আ এটাকে যেখানে বাংলা অনুবাদ করেছে রাইটার সেখানে লিখেছে মানব সৃষ্টির ইতিহাস। মানুষ সৃষ্টি না। এটা হতে হবে মানব মানব মানব, মানব, উদ্ভবের। মানব সেটাই বলছি। মানব মানব সৃষ্টির উদ্ভবের। এটার সঠিক অনুবাদটা হবে মানুষের উদ্ভবের ইতিহাস। সেটা তো হুম? বলতে পারব না। কারণ সৃষ্টির না। আমি তো অত বিশারদ না অত বড় ভাষা সম্বন্ধে। অরিজিন মানে ভাই আমরা উৎপত্তি যদি সেটা তো জানি। কারণ হ্যাঁ, অরিজিন কিন্তু অফ আমরা যদি স্পিসিস বই আছে। আমরা যদি শব্দগুলাকে ভুলভাবে ব্যবহার করি, মনে করেন আলোচনার সময় আপনি টঙের দোকানে এই আলোচনা করতে পারেন। ভুলভাল যা ইচ্ছা বলতে পারেন। এখানে কেউ আটকাবে না না ভাই আমি আপনাকে। টঙের দোকানে বসি না। কিন্তু 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 ঠিক আমরা যখন এখানে মানে পাবলিক প্ল্যাটফর্ম এ যখন আমাদের লাইভে আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলা করি, তখন আমরা চেষ্টা করি শব্দগুলাকে সঠিকভাবে ব্যবহার করতে। না হলে যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে মানুষ ভুল বুঝবে এবং ভুল জানবে। এই কাজটা করাটা তো আমাদের জন্য উচিত না, তাই না? অবশ্যই। এই কারণেই আমি আপনাকে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা ভালোভাবে এক্সপ্লেইন করে এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি যে, আপনার কাছে কি এমন কোনো এভিডেন্স আছে যে কোনো মানুষ কখনো সৃষ্টি হইছে? মানুষ সৃষ্টি হয়েছে এমন কোনো এভিডেন্স নাই। কারণ আমরা কত দিনের আর বলুন। ১ম এ তো কেউ না কেউ ছিল আদিতে। তাহলে সেইটা কেউ আসলো না কেউ কোথা থেকে? কেউ না সেটার কেউ কথা ছিল একটু জিজ্ঞাসা কেউ না কেউ ছিল আপনার অভিজ্ঞতার মধ্যে এরকম কিছু আছে নাকি যে মানুষ কখনো সৃষ্টি হয়? না আমার অভিজ্ঞতার ভেতর তো নাই। আমার আচ্ছা। আর ঠিক কতটুকু আছে তাহলে বলব আপনার বলেন? অভিজ্ঞতার ভিতরে মানে পশু, পাখি, গাছপালা এগুলোর ভিতরে কোনো একটা কিছু সৃষ্টি হইছে এরকম কিছু আছে? না সবই তো একটা থেকে আরেকটা তৈরি হয়। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে তাইলে এগুলাও বাদ দিলাম। এমন কি কিছু আপনার কাছে আছে মহাবিশ্বে এমন কোন পদার্থ আছে, এমন একটাও জিনিস আছে যেটা সৃষ্টি হইছে? একটা জাস্ট একটা উদাহরণ দেন তো দেখি। তেমন তো এক কিছুই দেখছি না। এমন কিছু দেখছে না। তার মানে সৃষ্টি শব্দটার যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞার ভিতরে কিছুই পড়তেছে না, তাই না? জি, এমন জি। কোন তাইলে কিছুই আমাদের আশেপাশে নাই বা আমাদের অভিজ্ঞতার ভিতরে নেই যে এই জিনিসটা সৃষ্টি হইছে। আমরা যেটা দেখি প্রত্যেকটা জিনিস রূপান্তর ঘটতেছে। একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে পরিবর্তন ঘটতেছে নাকি ভাই? তেমনই তো চেঞ্জ। এইজন্যই বিজ্ঞানের একটা মানে প্রাইমারি সূত্র হচ্ছে, ফান্ডামেন্টাল সূত্র হচ্ছে, শক্তির কোনো বিনাশ নাই, কোনো সৃষ্টিও নাই। তাকে শুধু শক্তি একরূপ শুধুমাত্র থেকে এক রূপ একরূপ থেকে থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে। এবং আমরা যে পদার্থগুলা দেখি, সেই পদার্থগুলা হচ্ছে শক্তির একটা রূপ। এটা কি আপনি জানেন যে আমরা যে পদার্থগুলা অবশ্যই দেখি সেগুলা আইনস্টাইনের শক্তির একটা রূপ? অবশ্যই ভর ও শক্তি একই সাথে ২ টি দ্বৈত রূপ। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে পদার্থ বা মানে আমাদের এই জগতের কোনো কিছুই সৃষ্টি বা বিনাশ সম্ভব না। এটা শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হওয়া সম্ভব নাকি? মোট শক্তির পরিমাণ একই থাকে। শক্তির মোট শক্তির অবিনাশতা পরিমাণ সূত্র। একই থাকে, শক্তির অবিনশ্বতা সূত্র ঠিকই বলেছেন। এটা আমাদের একদম প্রাইমারি সূত্র। বিজ্ঞানের একদম ফান্ডামেন্টাল রুল। মানে বিজ্ঞানের একদম ফান্ডামেন্টাল সূত্র। যেটা হচ্ছে গিয়ে যেকোনো স্কুল, যেকোনো কলেজ, যেকোনো বিজ্ঞান, যেকোনো সাবজেক্টে আপনি পড়েন না কেন, এই রুলটা আপনার শিখতে হবে। যেকোনো অবশ্যই জায়গাতেই যান না কেন। রাসায়নিক তাহলে বিক্রিয়ার ক্ষেত্রেও আছে অবিনাশী তাহলে ধারক সূত্র।
হ্যাঁ, তাহলে কিভাবে আমরা পাবেন দেখতে আপনি? পাচ্ছি যে আমাদের যে আশপাশে যে পদার্থগুলা দেখছি, সেই পদার্থগুলা যেহেতু শক্তিরই একটা রূপ, তার মানে শক্তিগুলা কি আমরা দেখছি? এই শক্তির কোনো বিনাশ নাই, শক্তির কোনো সৃষ্টিও হয় না। শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। তাহলে তো সৃষ্টি হওয়া জিনিসটা একটা উদ্ভট জিনিস যেটার কোনো বাস্তব প্রমাণ নাই, তাই না? তেমনই তো আসছে বিষয়টা। তাহলে সৃষ্টি যেহেতু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং আমরা এটা তো বলতে পারি যে সৃষ্টিকর্তা বলে তো কোনো কিছু প্রমাণ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। যেখানে আমরা সৃষ্টি এরকম কিছুই প্রমাণ করতে পারছি না, নাকি? আচ্ছা। তাহলে প্রকৃতিতে যে বস্তুগুলো আসবে এগুলো কোথা থেকে আসবে? ওই যে শক্তি থেকে এসছে, শক্তির পরিবর্তনের মাধ্যমে। আপনাকে একটু আগে বলে শক দিয়েছি, আমাদের শক্তি আশেপাশে কোথা যা থেকে আছে, আসলো? শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নাই ভাই। এই এইটা আপনাকে শুরুতে আপনি কি আপনি তো একটু আগে বললেন যে শক্তির কোনো শুরু বা শেষ নাই। সৃষ্টি বা ধ্বংস নাই। এটা শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে মাত্র। এখন আপনি জিজ্ঞেস করছেন যে কোথা থেকে আসলো? কোথা থেকে আসবে ভাই? এটা তো সূত্র তো সূত্র ভাই ৭ কাণ্ড রামায়ণ এখন পড়ার পরে যদি এখন বলেন, একটা কথা বেন্ডিং বলি ভাই। মোমেন্ট ভাই, এখন ৭ কাণ্ড ভাই ৭ কাণ্ড ভাই রামায়ণ পড়ার পরে যদি বলেন, ভাই সীতা কার বাপ? তাইলে ভাই আমারে মাথায় একটা বাড়ি দিতেন তার থেকে। না, না আপনার মাথায় আমি বাড়ি দিব কেন বলেন? আপনার মাথা তাহলে তো দ্বিখণ্ডিত হয়ে যাবে। না, না, এর এর থেকে ভালো ছিল। আপনি যে শেষে না, না আইসা ওটা ভালো সীতা না। কার এটা বাপ জিজ্ঞেস অমানবিক কাজ। করলেন। শেষে এসে যে সীতাকার বাপ জিজ্ঞেস করলেন, এর থেকে একটা বাড়ি দিলে আমার কাছে কম খারাপ লাগতো। না, যে যাক, না আমি বাড়ি বলি পেয়ে একটা গেছি। কথা আমি এবার আমার বলি যে আমি মনে করেন একটা টেবিলের উপরে ঘুষি মারলাম। তাহলে ওই জায়গাও তো আমি বল প্রয়োগ করলাম, কাজ হলো। তার মানে ওই জায়গায় তো আমি শক্তি প্রয়োগ করেছি নাকি? ভাই আপনি দুনিয়ার যেকোনো এক্সপেরিমেন্ট কইরা এই সূত্রটারে ভুল প্রমাণ করার চেষ্টা করতে থাকেন আমি ভাই, ভুল হ্যাঁ? প্রমাণ করতে যাচ্ছি না ভাই। শুনবেন না, তো না, কথাটা। আপনাকে বলতেছি শোনেন। আপনি হুম, পৃথিবীর যেকোনো গবেষণা কইরা, যেকোনো টিম গঠন কইরা, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একত্র কইরা এই সূত্রটাকে ভুল প্রমাণ করেন। ভুল প্রমাণ করে একটা জার্নাল পাবলিশ করেন। তখন আমার কাছে আইসেন, আমাকে দেখায়েন জার্নালটা, আমি দেখব। অবশ্যই যদি আপনার কথা যদি সঠিক হয় তাহলে অবশ্যই মানব। কিন্তু এখন পর্যন্ত এই সূত্রকে কোনো বাপের বেটা আব্দুল্লাহ নাই পৃথিবীর বা মহাবিশ্বের যে এই সূত্রকে কেউ ভুল প্রমাণ করতে পারছে। তা সুতরাং তো ভাই বটেই। এই সূত্র নিয়ে আপনি যদি এখন মানে আর্গুমেন্ট করতে চান বা আপনি মনে করেন একটা প্যাচ কইসা দেই, এটার ভিতরে একটা প্যাচ দিয়ে দিই, হ্যাঁ? কথার পিঠে কথা বইলা যাই, হ্যাঁ? আ এটা মানি না। ওই সূত্র মানি না। বিজ্ঞানের সূত্র মানি না। এটা হইল না। হ্যাঁ? না কিছু হইল সেটা না। তো বলতে পারব না। কারণ এটা এগুলা স্যারদের বইলা ক্ষেত্রেও মেনে চলে। এগুলা যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন। কিন্তু আপনার কথার কোনো আসলে মূল্য নাই। মানে এটা তো শেষ সব স্যারদের কথা ক্ষেত্রেও প্রযোজ্য। সব স্যারদের কথার ক্ষেত্রে শেষ প্রযোজ্য কথা না? এটাই সব কথার শেষ কথা এটাই যে শক্তির কোনো বিনাশ হয় না, সৃষ্টিও হয় না। শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর ঘটতে পারে মাত্র। এখন আপনি যদি বলেন তাইলে শক্তি আইলো কোন দিক দিয়া? ভাই শক্তি আসে নাই স্কেলার কোন। রাশি। দিক দিয়ে আসবে শক্তি কি করে? শক্তি তো স্কেলার রাশি। তাহলে আবার দিক আসবে কিভাবে? হ্যাঁ, কোন দিক? হ্যাঁ, সেটাও ঠিক। কোন দিক থেকে? হ্যাঁ, দিকেরই তো ঠিক ছিল না, তাই না? মহাবিশ্বের উৎপত্তি ঘটার সময় তো দিকেরই ঠিক ছিল না। সেই কথাই তো বলছি। স্কেলার রাশি মান দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। এটা তো ভেক্টর রাশি না। হ্যাঁ, ওয়ার্ক ডান স্কেলার রাশি বা ঠিক এনার্জি আছে। যেটাই বলি। বেন্ডিং ভাই, আমার মনে হয় যে আমি যেই জিনিসটার উত্তর দেওয়ার কথা উত্তর দিয়ে ফেলছি। আর আপনার যে প্রশ্নটা ছিল মানুষের উদ্ভব কিভাবে ঘটছে? মানুষের উদ্ভবের পেছনে একটা চমৎকার তত্ত্ব আছে যেটা এখন পর্যন্ত সারা পৃথিবীতে সবচাইতে গ্রহণযোগ্য তত্ত্ব। একটা গবেষণাতে দেখা গেছে ৯৭% বিজ্ঞানী যারা এই বিষয়ের উপর এক্সপার্ট তারা এই বিষয়টাকে একমাত্র গ্রহণযোগ্য তত্ত্ব বলে স্বীকার করেছেন। ৯৭%। এটা অন্য কোনো তত্ত্বের ক্ষেত্রে ঘটে নাই এই ঘটনা। শুধুমাত্র বিবর্তন তত্ত্বের ক্ষেত্রে এইটা এত ম্যাসিভ যে ৯৭% বিজ্ঞানী একমত হইছে। বিজ্ঞানীরা সাধারণত একমত হয় না কোনো কিছুতে। বিজ্ঞানীরা হচ্ছে চরম রকমের ক্রিটিক্যাল একেকজন মানুষ। হ্যাঁ? তারা এটা তো খুব জানি। ইয়া হুম, করে, হ্যাঁ, একজন খুঁটিনাটি একজনের নেগলেক্ট করে। গুতাগুতি করে। হ্যাঁ, অবশ্যই। খুঁটিনাটি গুতাগুতি নিউটন করে। করেছে, হ্যাঁ? লিবনিজ হ্যাঁ, করেছে। হ্যাঁ, নিউটনরে ভুল প্রমাণ করার জন্য পেছনে হ্যাঁ, লাইগা ছিল। আরো কতজনের হ্যাঁ, লাইগা ছিল। হ্যাঁ? থমাস নিউটনও আলভা কম না। এডিসন হ্যাঁ, থমাস আলভা এডিসন নিউটনও থেকে কম শুরু না। করে হ্যাঁ, টেসলা এরা একজন আরেকজনের পেছনে লাইগা ছিল যে ওরে কেমনে ভুল প্রমাণ করণ যায়, হ্যাঁ? আর এই অ্যারিস্টটল তো বিরাট কিছু। হ্যাঁ, এদের ভিতরে যদি ৯৭% এই জিনিসটাকে একসেপ্ট করে সেটা মানে হচ্ছে একটা এক্সট্রিম লেভেলের জিনিস, যেটা একটা গ্রহণযোগ্য তত্ত্ব। এটা কিন্তু আমজনতার ভিতরে মানে এইটা হয়নি, গবেষণাটা হয়নি। এই বিষয়ের উপরে এক্সপার্ট বিজ্ঞানীদের উপর গবেষণা হয়েছে। মানে জিজ্ঞেস করা হয়েছে যে তাদের মতামতটা কি? তারা এই মতামতটা দিয়েছে। এবং এখন পর্যন্ত এটাকে বলা হয় জীববিজ্ঞানের ব্যাকরণ। মানে এটা না শিখলে কোন জীববিজ্ঞানের কোন শাখাতেই কিছু করা সম্ভব না। এবং প্রতি বছর নোবেল পুরস্কার পাইতেছে এটার উপরে। হ্যাঁ? প্রতি বছর ১ টা ২ টা করে নোবেল পায় এটার উপরে দিয়া। বিবর্তন তত্ত্বের উপর দিয়া।
তো এই জিনিসটা হচ্ছে এখন পর্যন্ত একমাত্র গ্রহণযোগ্য তত্ত্ব এবং একই সাথে এটা একটা ফ্যাক্ট। এটা আমরা পরীক্ষাগারে পরীক্ষা করে পর্যন্ত দেখা হইছে। ছোট জীবের উপরে, অত্যন্ত ক্ষুদ্র জীবের উপরে পরীক্ষা করেও দেখা হইছে এবং এক্সপেরিমেন্ট গুলা সাকসেসফুল হইছে। যেটা বিবর্তন তত্ত্ব বলছে সেটাই ঘটছে, সেটাই ঘটতেছে। সুতরাং এটাকে ইগনোর করার মতো কোনো যুক্তি আমাদের কাছে নাই। হ্যাঁ? এখন আপনাকে জি, যেটা বললাম যে মানুষের উৎপত্তি ঘটেছে বিবর্তনের মাধ্যমে। প্রত্যেকটা প্রাণী একটা একটা ইসের থেকে আরেকটাতে পরি রিপ আ তাদের তাদের ভিতরে না ক্রমাগত পরিবর্তন ঘটে। এটা ক্ষুদ্র প্রাণীগুলার ভিতরে খুব সহজেই আমরা পর্যবেক্ষণ করতে পারি। কিন্তু বড় প্রাণীগুলার ভিতরে এই পরিবর্তনটা দেখতে অনেক ম্যাসিভ টাইম লাগে। সেই ম্যাসিভ টাইমটা আমরা আমাদের জীবদ্দশাতে পাই না দেখে আমরা বুঝি না। কিন্তু অবশ্যই সেই পরিবর্তনটা ঘটে। আপনিও যদি আপনার সন্তানদের দিকে তাকান তাহলে অবশ্যই পরিবর্তন আপনি দেখতে পাবেন। আবার তাদের সন্তানের দিকে তাকান তাদের মধ্যেও কিছু পরিবর্তন দেখতে পাবেন। এই যে অবশ্যই এটা তো ভেরিয়েশন গুলা হয়ই। তৈরি হয়, যে জেনেটিক ভেরিয়েশন গুলা তৈরি হয় সেগুলা অবশ্যই মানুষের ভিতরে নানা ধরনের পরিবর্তন তৈরি করে। নতুন ক্যারেক্টার তৈরি করে। ঠিক আছে বেন্ডিং মোমেন্ট ভাই আপনার আচ্ছা সাথে আমি অনেকক্ষণ আরেকটু আমরা কথা বলি। বললাম। আরেকটু বলতে আমাদের চাচ্ছি। ব্যাকস্টেজ ভাই অনেক ভর্তি হয়ে গেছে। আর না তো আমি আরেকটু বলতে চাচ্ছি ভাই একটু। আচ্ছা বলেন শেষ কাইন্ডলি। কথা। আচ্ছা হ্যাঁ, আমি শেষ কথা বলছি, বলেন। তাহলে আমি থেকে আমারই তো মানুষই তৈরি হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে হাত-পা ছোট বড় হচ্ছে, কালারের কিছু পরিবর্তন হচ্ছে, চুলের পরিবর্তন এগুলো পরিবর্তন হচ্ছে। কিন্তু মানুষ তো মানুষই থেকে যাচ্ছে। আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, মানুষ তো অন্য কোনো মানুষই থেকে নতুন জীবে যাচ্ছে। তো পরিবর্তন হচ্ছে না। নতুন জীবেরও উদ্ভব ঘটছে। আপনি এই নতুন জিনিসগুলা জীবের পড়েন। কিভাবে ঘটছে আপনি বলেন? ২ পা আপনি আছে, কি ২ হাত আছে। আপনি কি কুকুর পালেন ভাই? কুকুর পেলেছেন কখনো? না ভাই আমার কুকুর-টুকুর ঘেউ, ঘেউ করে ভালো লাগে না। ভালো এজন্য লাগে না, কুকুর না? পালি না। আচ্ছা না। কুকুরের আদি প্রাণীটা কি এটা বলতে পারেন? কুকুরের আদি প্রাণী কি হতে পারে? আমি তো জানি না এটা সিউর। আচ্ছা আপনি এটা একটু সার্চ করেন, হ্যাঁ? Google এ আজকে সার্চ করবেন, সারাদিন পড়ালেখা করবে না। কুকুর যে মানুষের পোষা হইল, এটা আসছে কোত্থেকে? এবং এখন যে নানা ধরনের নানা জাতের কুত্তা দেখা যায়, রাস্তায় হাঁটলেই ইউরোপে হাঁটলে তো নানা ধরনের কুকুর দেখা যায়। এই কুকুরগুলা আসলো কোথা থেকে? কুকুরগুলা কি আগেও কি কুকুর ছিল? লক্ষ বছর আগেও কি কুকুরই ছিল? এইটা যদি আপনি খুঁজে বাইর করতে পারেন তাইলে আপনি দেখতে পাবেন, আপনি যদি নিজে ঘাটাঘাটি করে পড়ালেখা করে এই জিনিসটা, এই যে আপনাকে একটা ধাঁধা দিয়ে দিলাম, এই ধাঁধার যদি আপনি সমাধান করতে পারেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে আমি যেই কথাগুলো বলছি সেগুলো সঠিক কি সঠিক না। হ্যাঁ? অথবা আপনি কবুতর কি কোত্থেকে আসলো সেটাও আপনি করে দেখতে পারেন। ঘাটাঘাটি আচ্ছা করে দেখতে বাকি পারেন। কুকুর তাইলে বাকি অন্য কিছুগুলো ওরা উন্নত জীব হচ্ছে না কেন? না, এইগুলা আপনি আগে দেখেন তো। এগুলা যদি হয় তাইলে অন্য হ্যাঁ। প্রাণীগুলার ভিতরে কেন হবে না? মানে না একটা অন্যগুলাও তো প্রাণীর হবে। ভিতরেও যদি একেকজনের একটা আমি বলি, একটা ভাইয়া প্রাণীর আমি বলি। ভিতরেও যদি এই জিনিসটা দেখা যায়, মনে করেন একটা হুম, প্রাণীর ভিতরে যদি এই জিনিসটা দেখা যায়, তার মানে তো অন্য প্রাণীগুলোর ভিতরে হয়। আচ্ছা আপনি যে এই যে করোনা ভাইরাসের কথা তো শুনছিলেন নাকি? অবশ্যই। ওই COVID-19 যে করোনা ভাইরাস যখন এই যে মানে ছড়ায় পড়ল, তারপরে আমরা টিকা-টুকা নিলাম। কয়দিন পরে শুনলাম করোনা ভাইরাসের আবার নতুন আরেকটা ভেরিয়েশন আসছে। ওইটা আবার অ্যাটাক আপনি করতেছে কি টিকা করোনাকে। নিছিলেন? অবশ্যই নিছি। আমি ৩ বার টিকা দিছে ভাই আমারে। আমি কিন্তু হ্যাঁ? নিইনি ভাই জানেন ৩ সেটা? বার টিকা দেওয়ানোর পরে আমার ২ বার করোনা হইছে। কি আশ্চর্য! আমি আমার নিইনি, কিন্তু আমার হয়নি কখনো। সেটা কি মানে? তখন কিন্তু তখন কিন্তু করোনা হয় নাই। মানে করোনার আমার সময় কিন্তু করোনা শোনেন, হয় নাই। আমি বলি, করোনার টিকা-টুকা আমি নেয়ার পরে আমার ২ বার করোনা হইছে। আপনি তো নিয়েই ভুল করেছেন। আপনি তো লজিকে ভুল করেছেন। তো আচ্ছা আপনাকে যে আমার জিজ্ঞাসাটা এখানে যে আমার জিজ্ঞাসাটা এই যে করোনার যে টিকা-টুকা নিলাম আবার এরপর আবার মানে বিজ্ঞানীরা ওর বলা স্ট্রেন শুরু করল পরিবর্তন হচ্ছে বারবার। নতুন ভেরিয়েশন এর করোনা ছড়ায় পড়ছে, তাই না? আমি সেইজন্যই আগের থেকে টিকা নিইনি। কারণ আমি তো জানি। আচ্ছা কারণ নতুন আপনি করে কি হয়তো দিবে? নিশ্চয়ই মুমিন বান্দা এজন্য নেন নাই যে মুসলমানকে না, না, না করোনা এটা কখনো রং কথা আপনি। এটা রং কথা। কারণ না, মুমিনরাই না আমি নিয়েছে। আমি তো হুজুরদের ওয়াজ শুনছি ভাই আমার কাছে না, না আছেও। আপনি কি হ্যাঁ? মনে করছেন আমি এত আরে বিজ্ঞান ভাই বুঝে কথাটা হুজুর আমি শোনেন না। জি, জি বলেন। কথাটা শোনেন। হয়তো আপনি ওই যে ওই হুজুরের ওয়াজ শুনছিলেন যে মুসলমানের কখনো করোনা হতে পারে না। মুসলমানের করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, এই এ ওয়াজটা কোথায় লিখা নিশ্চয়ই আছে শুনে যে আপনি হবে নেন না? নাই। না কখনো হবে না এটা কোথায় লিখা আছে আমার সেটা বলুন। অথবা আপনি হয়তো হাদিসে পড়ছেন যে না, না, না। মহামারী হচ্ছে মুমিনের জন্য নেয়ামত স্বরূপ। আল্লাহ পাকের নেয়ামত। আর কাফেরের জন্য হচ্ছে আযাব। এই হাদিসটা নিশ্চয়ই আপনি অবশ্যই পড়ছেন। না। আমি জাস্ট অথবা বলে আপনি নিলাম। পড়ছেন অথবা আপনি পড়ছেন ছোঁয়াচে রোগ বলে কিছু হয় না। নবী না বলেছেন ছোঁয়াচে কোনটাই রোগ না, বলে কিছু হয় না। কোনটাই না। আপনি পুরোই রং বলছেন। আমি এইজন্য লজিক দেখি। এইজন্য আপনি হয়তো টিকা নেন নাই। কিন্তু নো, আমি তো নো ভাই ভাই। টিকা নিচ্ছি। আপনি আমার কথা আমি শুনে নিইনি। নেন। আপনি আমার কথা জি, শুনে নেন। আমি টিকা নিচ্ছি। অবশ্যই। টিকা নেয়ার পরে আমি জানতে পারলাম যে আরো নতুন ভেরিয়েশন আসছে করোনা ভাইরাসের। এই আমি ভেরিয়েশন আগে গুলা কি থেকেই জানতাম। এই ভেরিয়েশন গুলা কেন আসলো? ভাই কিভাবে আসলো বলেন তো? এই ভেরিয়েশন গুলো ওদের ভিতরে কি টিকে থাকার জন্য আরো শক্তিশালী তৈরি করছে।
ও নিজেরা নিজেদের ভিতরে পরিবর্তন ঘটাইছে। মানে নিজেদের ভিতরে ওরা ওদের ভিতরে অবশ্যই। পরিবর্তন ঘটছে। না সারভাইভ তো ঘটে। কিন্তু করোনা ও তো করোনাই সারভাইভ আছে। করার জন্য ওদের ভিতরে ওয়াও! আপনি তো ভাই বিবর্তন তত্ত্বের মূল কথাটা বইলা ফালাইছেন অলরেডি, হ্যাঁ? ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আজকে না তাহলে বিদায় আরো জানাই বলি। আপনাকে। ভালো থাকেন, হ্যাঁ, হ্যাঁ? আর বলবেন না আমার সাথে? না, কিন্তু করোনা তো আজকে আর না। করোনাই আছে ভাই। আচ্ছা ঠিক আছে। করোনা করোনা, করোনাই করোনাই আছে। আছে। আমি ঠিক সার আছে। ঠিক আছে, বিদায় জানাচ্ছি। ভালো থাকেন।